আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের আজকের পাঠশালায় বাংলা পাঠে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীদেরকে। ঢাকা কলেজের বাইরেও যে সকল শিক্ষার্থী আমার সঙ্গে রয়েছে তাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাহিত্যের ক্লাস, সাহিত্য পাঠের উদ্দেশ্য শুধু পরীক্ষা পাস নয়, এর নানাবিধ উদ্দেশ্য রয়েছে। এর কারণ সাহিত্য জীবনের কথা বলে, মানুষের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। এক কথায় সাহিত্য হচ্ছে একটি জীবনযাপনের বিজ্ঞান, আর এই বিজ্ঞানকে একদম সহজতর করে তোমাদের কাছে উপস্থাপনের জন্য সঙ্গে থাকছি আমি শাহনাজ পারভিন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে প্রতিদান, লিখেছেন কবি জসিমউদ্দিন। আমরা যখন কবিতা পাঠ করব তখন লেখকের নামের সামনে আমরা কবিধাটি ব্যবহার করব। প্রতিদান, দান প্রতিদানে ভরা এ জীবন, দিতে হবে নিতেও তো হবে, দেওয়া নেওয়াতেই গড়ে ওঠে বন্ধন। এখানে আমরা কবিতায় ঢোকার আগে কবি সম্পর্কিত একটু ধারণা নিই। কবি জসিমউদ্দিনের জীবনী সম্পর্কে একটু আমরা জেনে নিই। কবি জসিমউদ্দিন জন্ম ও পারিবারিক পরিচিতি। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই আমাদের কাছে পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তার বাবা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন। শিক্ষা জীবন, জসিমউদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে, যেটা বর্তমানে ফরিদপুর জেলা স্কুল নামে পরিচিত, পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় 1921 সনে উত্তীর্ণ হন। প্রবেশিকা মানে এখন তোমরা যেটা এসএসসি, এটা কত সালে তিনি পাশ করেন? 1921 সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় বিএ এবং এমএ শেষ করেন, যথাক্রমে কত 1929 এবং 31 সনে। তাহলে তার শিক্ষা জীবনটা আমরা দেখলাম। কর্মজীবনটা আমরা একটু দেখি। 1931 থেকে 1937 পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে তিনি লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে জসিমউদ্দিন কাজ করেন। তিনি পূর্ববঙ্গ গীতিকারও একজন সংগ্রাহক। আচ্ছা, আমরা পরবর্তী দেখি, পরবর্তী স্লাইডে। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থাবলী হচ্ছে রাখালি। এখানে দেখো, একটু খেয়াল করো, গ্রন্থের পাশাপাশি গ্রন্থের প্রকাশ সালটাও এখানে দেওয়া আছে। নকশিকাঁথার মার তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা 1929 সালে প্রকাশিত হয়। এটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে থাকে। বালুচর, ধানক্ষেত, এগুলা আমাদের কবি জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি কয়েকটি নাটক লিখেছেন। নাটকগুলোর মধ্যে পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ ইত্যাদি রয়েছে। তিনি আত্মকথা লিখেছেন। আত্মকথার মধ্যে আছে যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙ্গিনায়, জীবন কথা, স্মৃতিপট। আমাদের প্রিয় কবি, পল্লী কবি নামে খ্যাত, তিনি একটি উপন্যাসও লিখেছেন। এই উপন্যাসটা হচ্ছে বোবা কাহিনী। ভ্রমণ কাহিনী হচ্ছে চলো মুসাফির, হলদেপুরীর দেশে, যে দেশে মানুষ বড়। আচ্ছা, তো লেখক হিসেবে উনি যে খ্যাতি অর্জন করেছেন তার জন্য তিনি কিছু পুরস্কারও পেয়ে থাকেন। এই পুরস্কারগুলো আমরা দেখি।
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স, এটা তিনি পেয়েছিলেন পাকিস্তান থেকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি লাভ করেন। আর আমরা এটা জানি যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়টা কোথায়, নিশ্চয়ই ভারতে। এখান থেকে তিনি ডিলিট ডিগ্রিটা হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার, ডিলিট ডিগ্রিটা হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। এই ডিগ্রিটা তিনি লাভ করেন 1969 সালে। 1974 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন। আচ্ছা, তিনি 21 পদক পান, তিনি স্বাধীনতা পুরস্কারও পান, কিন্তু স্বাধীনতা পুরস্কারটা তিনি পেয়েছিলেন মৃত্যুর পরে। এখানে দেখো লেখা আছে যে এখানে হচ্ছে মরণোত্তর, এই হচ্ছে ওনার পুরস্কার। এরপরে আমরা মৃত্যুর কাছে সবাইকে হার মানতে হয়। তিনি ফরিদপুরে অম্বিকাপুরে দেখা যায় যে জসীমউদ্দিনের কবরস্থান আছে, তোমরা যদি কখনো ফরিদপুর বেড়াতে যাও দেখে আসতে পারবা। গ্রামের নাম হচ্ছে অম্বিকাপুর। তিনি 14 মার্চ 1976 সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়। আর প্রতি বছর গোবিন্দপুরে জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসীমউদ্দিন মেলা নামে একটি মেলারও আয়োজন করা হয়। আর তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল আছে, জসীমউদ্দিন হল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা কখনো যাও তাহলে ওই হলটাও দেখে আসতে পারো। এই হচ্ছে আমাদের কবি সম্পর্কে একটি মোটামুটি ধারণা। তো জসীমউদ্দিন তিনি মূলত গ্রামীণ মানুষের অলিখিত উপকার হতে চেয়েছিলেন। শিল্পের ভেতর দিয়ে তিনি কি চেয়েছেন, যে শিল্পের ভেতর দিয়ে গ্রামে নিঃস্ব নিপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশের জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন। গ্রামীণ জীবনধারা তাকে একদম ভীষণভাবে টানত, আর সেই জন্যই তার সমস্ত লেখাতে উঠে এসেছে পল্লী জীবন, পল্লীর মানুষের জীবন। যদিও তিনি পল্লী মানুষের জীবন নিয়ে তার সমস্ত রচনাগুলো, কিন্তু তিনি শব্দচয়নে বিস্ময়করভাবে আধুনিকতাকে টেনে ধরেছেন। আর আধুনিকতার মূল মন্ত্র বলতে আমরা যে জিনিসটি বুঝি, আধুনিকতার মূল সূত্র হচ্ছে সচেতনতা। আর তাছাড়াও মানে সাধারণত আধুনিকতা বলতে বোঝাই হলো সময়ের সঙ্গে মিশে যাওয়া, প্রাসঙ্গিক থাকা কিংবা মানবিক হওয়া। আমরা জসীমউদ্দিনকে আমি বলেছি যে তিনি পল্লীর জীবনকে তার লেখায় ধারণ করেছেন, তুলে এনেছেন, কিন্তু শব্দচয়নে তারপরে মানসিকতায় মননে তিনি অনেক বেশি আধুনিক হয়েছেন। তাহলে আধুনিকতার মূল মন্ত্রটা কি? আধুনিকতার মূল মন্ত্র হচ্ছে সচেতন হওয়া, মানে সচেতন থাকা। আর এছাড়াও আমরা মোটা দাগে আধুনিকতার একটা সংজ্ঞা বলতে যেটা বুঝি যে এটা হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। এটাও একটা আধুনিকতার অন্যতম লক্ষণ বা বৈশিষ্ট্য। আবার এছাড়া অন্যান্য যে বৈশিষ্ট্য থাকবে যে তিনি যে জিনিসগুলো লিখছেন প্রাসঙ্গিক কিনা, ওইটাও একটা বিষয়। এরপরে আবার মানবিক হওয়া, এটাও একটা আধুনিকতার একটা বিষয়। তো আমরা আধুনিকতার যে সংজ্ঞা দেখলাম, এই সংজ্ঞার যে মনোভাব নিয়ে যে কবিতাটা, যে ভাবনায়, এই কবিতাটা হচ্ছে আমাদের প্রতিদান। এই প্রতিদান হচ্ছে একটা আধুনিক কবিতা। এখানে আমরা কবিতার লাইনগুলো পড়ি, দুই লাইন করে আমরা পড়ব। লাল কালি দেওয়া যেগুলো আছে এগুলো শব্দের অর্থ আমরা জেনে নিব। আমারই ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মানে কি বলবো, অসাধারণ কবিতা। প্রতিদান কবিতার প্রথমে উচ্চারিত হয়েছে কি? প্রতিহিংসাহীন, উদার মনস্ক, অমীয় বাণী। এই দুইটা লাইন আমরা পড়লেই কি দেখতে পাই? যেখানে কি থাকবে না? প্রতিহিংসা থাকবে না। কবিতাটার নাম ছিল প্রতিদান। প্রতিদান কথাটার অর্থ কি? যে কোনো কিছু দানের পরিবর্তে যে বিনিময়টা, সেইটাই হচ্ছে প্রতিদান। এখানে আমাদের কবি বলছেন যে আমার ঘর যে ভাঙে তার জন্য আমি কি করি? ঘর বাঁধি। যে আমাকে পর করেছে তাকে আপন করার জন্য আমি সবসময় কেঁদে বেড়াই।
তাহলে প্রতিদান কবিতার শুরুতে আমরা দেখতে পাই কি হয়েছে এখানে, প্রতিহিংসাহীন উদার মনস্ক অমেয় বাণী উচ্চারিত হয়েছে। আচ্ছা, কখনো কখনো আমার মনে হয় কি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, যে এগুলো কি কবিতা নাকি স্বর্গীয় কোনো শ্লোক, যে কিভাবে সম্ভব। আর যেই শ্লোককে বাস্তবায়নের জন্য কি হয়েছে, জগৎ রচিত হয়েছে। এরপরের লাইনে আমরা দেখি, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। বিভাগী মানে বৈরাগী, মানে গৃহত্যাগী। যেই মানুষটা আমাকে কি করেছে, ঘর ছাড়া করেছে, তার জন্য আমি কি করি, পথে পথে খুঁজি, ফিরি, তার জন্য আমি পথে পথে ফিরি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমারই ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আচ্ছা, দীঘল মানে দীর্ঘ, হরেছে মানে হরণ করেছে। যে মানুষটি যে আমাকে কি করেছে, আমার ঘুম হরণ করেছে, তার জন্য আমি কি করি, রাত জাগি, দীর্ঘ রাত জাগি। তো এই যে এই কবিতাটার টোটাল 18টি লাইন রয়েছে। 6টি লাইন করে আমি এক একটা স্লাইড তৈরি করেছি। এই যে এখানে যে 6টি লাইন রয়েছে, এখানে আমরা এর মূল কথা কি, এই 6টি লাইনের মূল কথা কি, আমাদের কবি তার ঘর বাঁধার জন্য সবসময় সচেষ্ট থাকেন, যে আমাদের কবির ঘর ভেঙেছে, তার জন্য আমি কবি সবসময় কেঁদে বেড়ান যে তাকে পর করেছে। এখানে আমরা সমাজে 2 শ্রেণীর মানুষ দেখতে পাই। এক শ্রেণীর মানুষ কি করে থাকে, অন্যের অনিষ্ট করে আনন্দ পায়, অন্যের ক্ষতি করে আনন্দ পায়। ওই যে ক্ষতিকর প্রাণীগুলো, ওই প্রাণীগুলোর জন্য আমাদের কবির যে সহানুভূতি বা সেইটা কি করেছে, সেই সহানুভূতি প্রকাশ করে কবি অনেক বেশি উদার এবং মহানুভবতার পরিচয় দিয়েছেন। এখানে আমাদের একটা গল্প আমরা বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্পের কথাটা কি মনে পড়ে? ওই গল্পটা আমরা সবাই জানি। গল্পটা কীরকম, যে নবীজি যেই পথ দিয়ে মসজিদে যেতেন, এক বুড়ি সকালবেলা এসে কি করতেন, সেই পথে কাটা পুঁতে রাখতেন। একদিন নবীজি কি দেখলেন, যে সেই পথে কি নাই, কাটা নাই। নবীজি সেই বুড়ির বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন যে বুড়ি অসুস্থ। তো এখানে এই যে আমরা এই কবিতার লাইনগুলো দেখি, ঠিক ওই গল্পের মতোই আমাদের দেশের বা পৃথিবীর যারা মহৎ মানুষ, তারা কি করে, কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। যারা ক্ষতি করে বিনিময়ে তাদেরকে ভালোবাসা দেয়, এবং ভালোবাসা দিয়ে নতুন সমাজ বিনির্মাণের চেষ্টা করে। আমাদের এই 6টা লাইনে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। আচ্ছা, এর পরের 6 লাইন, আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। কার জন্য কাঁদেন, যে বুকের মধ্যে আঘাত হেনেছেন। আর কুল মানে কি, কিনারা, আশ্রয়। এখানে কুল মানে একটা আশ্রয় বোঝানো হয়েছে, যে আমার কুল যিনি ভেঙেছেন, তার কুল আমি কি করি, বেঁধে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকি। কতখানি উদার হলে, মানে কতখানি ভিতর থেকে বড় মনের মানুষ হলে এরকম করে চিন্তা করা যায়। আর আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি, তাহলে কি হয়, সমাজে কি থাকবে না, কোনো ধরনের অশান্তি অস্থিরতা থাকবে না। আচ্ছা, এরপরে পরের লাইন দেখি, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। বিষে ভরা বান মানে কি, বিষাক্ত তীর। আর যে আমাকে কি দিয়েছে, বিষাক্ত তীর আমার বুকে ছুঁড়ে মেরেছে, আমি তাকে কি দেই, বুক ভরা গান। বিষাক্ত তীর বুকে নিয়ে তার জন্য আমি বুক ভরা গানের জন্য আমরা কি অপেক্ষা করি।
কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুড়ে করেছে পর। জনমভর মানে জীবনভর, সারাটা জীবনভর আমি কি করি, কেউ যদি আমাকে কাটা দেয় তার বিনিময়ে আমি ফুল দান করার চেষ্টা করি, এবং আমি সারা জীবনই যে আমাকে পর করেছে তাকে আপন করার জন্য আমার কি থাকে, আকুতি থাকে। এখানেও আমি যীশু খ্রিস্টের সম্পর্কে একটা উদাহরণ দিতে পারি। এটা হচ্ছে যীশু খ্রিস্ট সম্পর্কে একটা শ্রুতি আছে যে যীশু খ্রিস্ট কি করতেন, যখন কেউ তাকে এক গালে চড় মারতেন তিনি আরেকটা গাল পেতে দিয়ে বলতেন যে আমাকে আরেকটা দাও। তো এখানে কি করেন আমাদের কবি, ঠিক ওরকম ভাবে যে আমাকে আমার বুকের মধ্যে বিষে ভরা বান ছুঁড়ে মারে তাকে আমি কি করি, তার জন্য আমি বুক ভরা গান নিয়ে অপেক্ষা করি। যে আমাকে কি দেয়, কাটা দেয়, বিনিময়ে আমি সারাটা জীবন, মানে একদিন দুদিন না, কোনো মুহূর্তে না, বা কোনো আবেগের মুহূর্তে না, সারা জীবন ভরে আমি ফুল দান করার চেষ্টা করে থাকি। আচ্ছা, এখানে আমরা যে 6টা লাইন দেখি, এই 6টা লাইনের মূল কথা কি, আমরা 6টা লাইনের মূল ব্যাখ্যাটা কি, এটা এখানকার ব্যাখ্যা হচ্ছে যে যে মানুষ আমার কুল ভেঙে দেয় সেই মানুষের জন্য আমি কুল বাঁধার সবসময় চেষ্টা করি, এটাই হচ্ছে আমার জীবনের ব্রত। আর আমার বুকে যে আঘাত হানে তার জন্য সবসময় আমি কাঁদি। আরেকটা কবিতার লাইন আছে যে নিন্দুকেরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এখানে কবিও কি করেন, যে যাকে আঘাত করেন তাকে তিনি বেশি ভালোবাসেন, ভালোবাসার জন্য কাঁদেন, তার অন্তর কাঁদে। এটা হচ্ছে প্রত্যেকই অর্থে যে তার যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। তিনি প্রত্যেকই অর্থে কান্নাটা ব্যবহার করেছেন। তার বুকের ভিতর কি করে, কবির বুকের ভিতর সবসময় হাহাকার করে যে মানুষটা তার বুকে আঘাত হেনেছে। আসলে কি আমরা যদি এরকম উদার হতে পারতাম, তাহলে আমাদের সমাজ কি হতো, মানে একদম স্বর্গ পৃথিবীতে নেমে আসতো। কবিতায় এটা তোমাদের মনে আসতে পারে যে কবিতায় অনেক নীতি কথা সম্ভব, বাস্তবে এগুলো সম্ভব নাও হতে পারে। একটা কথা আমি বলবো, এটা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে, আমি নিজেও চেষ্টা করি, প্র্যাকটিস করার চেষ্টা করি যে কেউ যদি আঘাত করে বিনিময়ে তার কাছাকাছি যাওয়া, তার জন্য কিছু করে মানে তার যে মানসিকতাটা পরিবর্তন করা। যদিও আমরা মহৎ মানুষের মতো এতটা পারি না, কারণ আমরা সামান্য মানুষ, ছোট মানুষ, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে তো আমরা কেউ না, তাই না? এই জন্যই তো আমরা সাধারণ মানুষ। আর আমি বিশ্বনবীর উদাহরণ দিলাম, যীশু খ্রিস্টের উদাহরণ দিলাম, এই জন্যই তারা কি অসাধারণ মানুষের কাতারে ঠাঁই পেয়েছে, যে তারা কি করতে পেরেছে, তারা পেরেছে যে আঘাতের পরিবর্তে ভালোবাসা দিয়ে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাতে, যে জিনিসটা আমরা পারি না। এই জন্য আমরা অতি সাধারণ ক্ষুদ্র তুচ্ছ হয়ে সমাজে বসবাস করি। তারপরেও আমরা কি করব, একদিনে তো আর সম্ভব না, একটু একটু করে চেষ্টা করব যে আমরা যেন ওই যে সংকীর্ণতাটা, আমি নিজেও অনেক বেশি সংকীর্ণ থাকি, অনেক চেষ্টা করলেও পারি না, যে দেখি তো এই মানুষটা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, তাকে আমি ভালোবাসবো, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু চাইবো, তার মন থেকে তার মঙ্গল চাইবো, কল্যাণ চাইবো, দেখি যে পারি না। কেমন জানি কি হয়, মনের মধ্যে ওই সংকীর্ণতাটা এসে ভর করে থাকে, কেমন করে জানি ওই সংকীর্ণতাটা ঘিরে থাকে। তো এগুলো আসলে খুব সহজ বিষয় না, এই বিষয়গুলো একটু কঠিন। এর জন্য কি করতে হয়, অনেক বেশি চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। এগুলা আমি মনে করি এগুলো হচ্ছে সাধনার বিষয়। তো আমার প্রিয় ছাত্ররা, আমরা কি করব, আমরা একটু আগেই বলেছি যে সাহিত্য কিসের কথা বলে, জীবনের কথা বলে, মানুষের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। আমরা হয়তো কবিতা পড়ে কি করতে পারবো, পরীক্ষা পাশ করতে পারবো, আমরা আমাদের টার্গেট থাকে 80% নম্বর পাওয়া, আমরা সেটাও পারবো, সেটাও হয়তো আমাদের জন্য সহজ হবে। কিন্তু আমাদের কবি এখানে যেই নীতিকে, আদর্শকে সমাজে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন,
সেটা কি আমরা পারবো? এখানে আমার সামনে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন, যে আমরা যদি সেরকম হতে পারি, আমরা শুধু পরীক্ষা পাশের জন্য করব না, আমরা ওরকম হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, এরপরের পংক্তিগুলোতে দেখি কি আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি লাল কালি দিয়ে নতুন সব মানে যেগুলা তোমাদের কাছে কি হতে পারে যে অর্থগুলো বোধগম্য নাও থাকতে পারে, সেগুলো আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি এবং আমি ওই শব্দের অর্থগুলো বলে দিব। এর পরের লাইন দেখি, মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের, এখানে দেখো ওই এটা উঠে নাই, এটা ফুলের হবে, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। এই দুইটা লাইন দেখো কত অসাধারণ, প্রতিটা লাইনই অসাধারণ। এখানে কবি কি কথা বলছেন, যে আমার বুকে আঘাত করে যে মানুষ কি করেছে, কবর বেঁধেছে, মানে কষ্ট দিয়ে দিয়ে আঘাত দিয়ে দিয়ে আমার বুকে কি করেছে, কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, আমি তার বুক ভরে কি দিতে চাই, মানে একেবারে রঙিন ফুলের, মানে কোনো সাদা কালো ফুলও না, নর্মাল কোনো ফুলও না, একদম রঙিন ফুল দিয়ে, মানে সোহাগ জড়ান, কি সোহাগ মানে ভালোবাসা জড়ানো, একদম রঙিন ফুলের ভালোবাসা জড়ানো, মালঞ্চ মানে বাগান, ওই বাগান সহ তারে কি করতে পারে, বাগান ধরে বাগান শুদ্ধ তাকে কি দিতে পারি, ওই ওই রঙিন ফুল দিয়ে কি করতে পারি, রঙিন ফুলের বাগান সহ তাকে আমি ভালোবাসা দিতে চাই, দিতে পারি। দেখো, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, মানে এটা হচ্ছে এই লাইনটা বুঝাচ্ছে মানে ব্যাপক অর্থে, যে তাকে আমি এত ভালোবাসা দিতে চাই। ওই ব্যাপক অর্থে মালঞ্চ শব্দটা ব্যবহৃত হয়েছে, যে একদম পুরা বাগান ধরে এতখানি ভালোবাসা, মানে কি বলি আমরা অনেক সময় বলি না যে এক আসমান পরিমাণ ভালোবাসা, এটা হচ্ছে ব্যাপক অর্থে বোঝানোর জন্য তিনি এই কথাটি বলছেন। দেখো এই পরের লাইনগুলো আরো কত সুন্দর, যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া বাণী কি, মানে নিষ্ঠুর বাণী, যেই মুখ দিয়ে আমার সম্পর্কে নিষ্ঠুর বাণী উচ্চারণ করে, নিঠুরিয়া কি বলে, কথা বলে, নিষ্ঠুর কথা বলে, আমি লয়ে পড়ে তার মুখখানি, মানে যেই মুখ দিয়ে আমার সম্পর্কে নিঠুরিয়া মানে বাজে কথা নিষ্ঠুর কথা বলতে পারে, আমি সেই মুখখানি লয়ে কি করি, কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। এখানে ঠাই কথাটা বুঝতে পেরেছ, যে ঠাই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যেই মুখ দিয়ে কোনো অশোভন কথা উচ্চারিত হয়, সেই মুখকে আমি নিরন্তর মানে সবসময় সাজানোর জন্য আমি কত জায়গায় কত কি যে খুঁজে আমি সেই মুখকে সাজানোর চেষ্টা করি। ওই আবার লাইন, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। আচ্ছা, তাহলে আমরা এই যে এই 6টা লাইন, এই 6টা লাইনের ব্যাখ্যা কি, যে যেই মানুষ আমার বুকে কি করে, কবর বাঁধে, কিসের, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, আমি তার সেই বুকটা ভরে, যে মানুষ আমার বুকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে বেদনায় বেদনায় কি করেছে, কবর বেঁধেছে, আর আমি তার সেই বুকটা ভরে, একটু আমরা যদি কল্পনায় ধারণ করি ওই দৃশ্যগুলো তাহলে দেখতে পারবো, যে সেই বুকটা ভরে আমি পুরা রঙিন ফুল দিয়ে, পুরা আমার বাগানের যত ফুল আছে সেই ফুল দিয়ে তার বুকটা আমি কি করি, সাজিয়ে দেই। আর যে মুখে সে নিঠুরিয়া বাণী, একটা কথা আমরা মনে রাখি যে মুখের কথা কি অনেক বিষাক্ত, যদি একটা বাজে কথা বা একটা অশোভন কথা, একটা অশালীন কথা আমরা কারো সম্পর্কে বলে ফেলি, কি হয় আমরা আন্দাজ করি না যে যার সম্পর্কে বললাম তার বুকটা কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে যায়। একটা কবিতার লাইন আছে না, যে কথার আঘাতে ভেঙে যায় কত বুক, কথার আগুনে
পুড়ে যায় কত সুখ। ঠিক ওই ওই লাইনগুলো এখানে, যে মানুষটা আমার সম্পর্কে এত বাজে কথা, এত নিষ্ঠুর কথা উচ্চারণ করে, ওই মুখটার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে কিনে আসি, কত কি জানি, আমি আমার সাধ্য মতো ওই মুখটাকে সাজানোর জন্য আমার নিরন্তর চেষ্টা কি মানে সবসময় চেষ্টা। সাহিত্য, কবিতা হোক, গল্প হোক, আমাদেরকে কি দেয়? একটা বার্তা দেয়। আমরা পরীক্ষা পাস যেমন আমাদের উদ্দেশ্য থাকবে, ওইটার পাশাপাশি ওই বার্তাটাকে আমরা কি করব? ধারণ করব। আমরা চেষ্টা করব যে এই বার্তা, যে মানবিক বার্তাগুলো থাকে, যে মানবিক হওয়ার যে উদাত্ত আহ্বানগুলো থাকে, এগুলা থেকে যদি আমরা প্রতিদিন একটু, মানে সব আমরা পারবো সেটা আমরা বলি না, আমরা নিজেরাও পারি না, আমি নিজেও পারি না, কিন্তু আমরা যদি একটা চেষ্টা করি যে হ্যাঁ আমরা কি হব, এখান থেকে এই কবিতাটির 18টি লাইন যে শব্দগুলো আছে, একটা শব্দ যদি আমরা মনে প্রাণে ধারণ করতে পারি এবং ওই শব্দটাকে মনে নিয়ে আমরা যদি জীবনে পথ চলতে পারি, তাহলে আমরা দেখব যে কি হব, একজন সমাজে ভালো মানুষ হিসেবে চিহ্নিত হব, প্রতিষ্ঠিত হব। আর শিক্ষা মানুষকে কি করে? অনেক বেশি বিনয়ী করে। অন্য মানুষের চাইতে শিক্ষা কি করে? মানুষকে আলাদা করে। আর ওই আলাদা করার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাই হচ্ছে সাহিত্য। ওই সাহিত্য পাঠের মধ্য দিয়ে আমরা ওই সিঁড়িতে এক পা ফেলে থাকি। তো আমরা নিরন্তর এখানে এই 6 লাইনের মূল কথা কি, যে আমার বুকে যে আঘাত দিয়ে দিয়ে কবর বানিয়ে ফেলেছে, তার বুকটা আমি রঙিন ফুলে ভরে ভরে দিই। আর যেই মুখে আমার সম্পর্কে নিষ্ঠুর বাণী উচ্চারণ করে, তার মুখখানিকে সাজানোর জন্য বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার নিরন্তর চেষ্টা থাকে। আচ্ছা, আমরা এখানে পাঠ পরিচিতিটা একটু দেখি। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হচ্ছে। তো আমরা শুরুতেই দেখেছিলাম যে বালুচর জসীমউদ্দীনের একটি কাব্যগ্রন্থ, ওই কাব্যগ্রন্থ থেকে আমাদের প্রতিদান কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতায় কবি কি করেছেন? কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে যে ব্যক্তির প্রকৃত সুখ, সেই কথা বলেছেন, যে আমরা আমাদের ক্ষুদ্র তুচ্ছ স্বার্থ নিয়ে পৃথিবীতে যে বাঁচার চেষ্টা করি, ওই স্বার্থকে আমাদের কি দিতে হবে? বিসর্জন দিতে হবে। বিসর্জন দিয়ে আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ যখন বিসর্জন দেব, তখন আমরা কি করতে পারবো? অন্যকে নিয়ে চিন্তা করতে পারবো। এবং অন্যকে নিয়ে চিন্তা করলে, অন্যকে ভালোবাসার চিন্তা করলে, অন্যের মঙ্গলের চিন্তা করলে, কল্যাণের চিন্তা করলে আমরা কি পাবো? প্রকৃত সুখ খুঁজে পাবো। এরপরে কি হবে? এবং ওই সুখের মধ্যে কি আছে? জীবনের সার্থকতা আছে। ওই বিষয়টি কবি এখানে তুলে ধরতে চেয়েছেন। তাহলে আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে সাহিত্য আমাদেরকে একটা বার্তা দেয়, তাহলে আমরা কি এই কথাটার মধ্যে এই কবিতাটার মূল বার্তাটা পাই? তোমাদের কি মনে হয় যে এখানে কি একটা বার্তা পাচ্ছি? এটা হচ্ছে এরকম যে অন্যের জন্য যদি কিছু করতে পারি, তাহলে কি হবে? আমরা প্রকৃত সুখ অর্জন করতে পারবো। আর প্রকৃত সুখ অর্জন করতে পারলে আমাদের জীবন সার্থক হবে। আমরা পৃথিবীতে কি করি নাই? নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য জন্মায় নাই। সৃষ্টিকর্তার মহাপরিকল্পনার ফসল হচ্ছে মানুষ। তো সৃষ্টিকর্তা আমাদেরকে কি করেছেন? একটা মহান উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমাদের এই উদ্দেশ্য যদি আমরা সফল করতে চাই, তাহলে আমরা অন্যকে কি করতে হবে? অন্যের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যকে নিয়ে চিন্তা করতে হবে। আসলে একটা জিনিস খেয়াল করো তোমরা, নিজেকে নিয়ে কিন্তু খুব বেশি দূর আগানোও যায় না, খুব ভাবাও যায় না। যখন তুমি অন্যের জন্য, তোমরা এখনো ছোট, তারপরেও দেখবা যে একটা ক্ষুদ্র কাজ, একটা ছোট্ট কাজ যদি কারোর জন্য করতে পারো, দেখবা যে ভালো লাগবে।
বা ভালো লাগেও, তোমাদের ওইটুকুন বোধ হয়েছে বা ওইটুকুন কি হয়েছে যে ভালো লাগার অনুভূতিগুলো তোমাদের হয়েছে। দেখবা যে অন্যের জন্য ছোট্ট একটু কাজ করে দিলাম, দেখবা যে মনের মধ্যে এক ধরনের কি পাবা, তৃপ্তি পাবা। তো আজকে যদি একটু ছোট্ট কাজ করি, কালকে আরেকটু এভাবে বছর শেষে আমাদের কি হবে, অনেক বেশি ভালো কাজ হবে, যেটা আমাদেরকে কি করবে, আলোকিত জীবনের পথে টেনে নিয়ে যাবে, আমাদেরকে আলোর পথ দেখাবে। এখানে কবি আমাদের দুটো জিনিসের কথা বলছেন, যে একটা হচ্ছে প্রকৃত সুখটা কোথায় আর জীবনের সার্থকতা কোথায়। হ্যাঁ, একটা হচ্ছে প্রকৃত সুখ, একটা হচ্ছে জীবনের সার্থকতার বিষয়। যখন আমি প্রকৃত সুখ পাবো তখনই জীবন সার্থক হবে। আর নইলে কি হবে, নিজে একটু ভালো থাকলাম, ভালো খেলাম পড়লাম, এভাবে তো জীবন পারি হয়ে যাবে। সময়কে তো আমরা কি করতে পারবো না, ধরে রাখতে পারবো না, সময়কে আমরা আটকে রাখতেও পারবো না। তখন ওই ভালো কাজের মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে, পৃথিবীতে আমাদের নামটা সুনামটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আমার মনে হয় কি জানো, সৃষ্টিকর্তা ওজন্যই হয়তো পৃথিবী তৈরি করেছেন, যে আমরা কি করব, একে অন্যের কল্যাণ নিয়ে চেষ্টা করব, মঙ্গল নিয়ে চেষ্টা করব। এরপরের লাইন দেখো, জাস্ট এই কবিতাটাতে ওই কথাই বলেছে। আগে আমি দুটো ইসে পড়িয়েছি তোমাদেরকে, একটা হচ্ছে গল্প আর একটা হচ্ছে প্রবন্ধ। ওইগুলো তো কি ছিল, যে একজন মানুষ কিভাবে গড়ে উঠবে, একজন মানুষ কিভাবে জীবন যাপন করবে, ওই দর্শনগুলাই কিন্তু ছিল। ঠিক ওই টাইপেরই দর্শন কবিতার আকারে প্রকাশ করেছেন আমাদের কবি জসীমউদ্দীন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। সমাজে আমরা কি দেখতে পাই, প্রতিনিয়তই কি বিভেদ, হিংসা, হানাহানি, এগুলা কি অভাব আছে? মোটেও না। তুমি যদি এইখান থেকে তোমার বাসা থেকে ঢাকা কলেজে আসো, দেখবা যে প্রতি জায়গায় কি বিভেদ, হিংসা, হানাহানি, এগুলার কোনো কিচ্ছুর অভাব নাই। সমাজের সর্বত্রই এইসব। আর এই বিভেদ, এই হিংসা কি করেছে, সমাজে অশান্তির সৃষ্টি করেছে। আচ্ছা, আমাদের মনের মধ্যে মানুষ হিসাবে আমরা অনেক রকম সংকীর্ণতা দ্বারা বেষ্টিত থাকি। এর মধ্যে অন্যতম একটা মানে সংকীর্ণ মানসিকতা আমাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে প্রতিশোধ প্রবণতা। আমরা সবসময়, কেউ যদি আমার একটু ক্ষতি করে, কেউ যদি আমাকে একটু মনে আঘাত দিয়ে কথা বলে, আমরা কি করি, অপেক্ষা করে থাকি, উৎপেতে থাকি, যে 20 বছর পরে হলো কি করব, ওইটার প্রতিশোধ নেব। এবং প্রতিহিংসা কি প্রতি পদে পদে আমাদেরকে বাধাগ্রস্ত করে, যে ও ভালো করতেছে, আমি পারলাম না। আচ্ছা, এখানে আমাদের সমাজে যে সমাজ সংসারে যে প্রতিনিয়ত বিদ্যমান বিভেদ রয়েছে, হানাহানি রয়েছে, এগুলা কবি দেখেছেন। এগুলা দেখেও আমাদের কবির কণ্ঠে কি, যে এর যে বিপরীত যে ইটে রয়েছে, বিপরীত যে রূপ রয়েছে, ওই রূপের কথা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রতিহিংসার বিপরীত কি, প্রতিশোধের বিপরীত কি, প্রতিশোধের বিপরীত হচ্ছে ভালোবাসা। এখানে কেউ যদি আমাকে হিংসা করে, কেউ যদি আমার আঘাত দেয়, তাহলে আমি এগুলা সব ভুলে এর বিপরীতে তাকে ভালোবেসে, তার ঘর, যে আমার ঘর বেঁধেছে, তার ঘর ভেঙেছে, তার ঘর বেঁধে দিয়ে আমি একটা কি করতে চাই, কবি কি করতে চায়, একটা প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে চান। কবির আকাঙ্ক্ষা কি, যে সমাজে বিভেদ, হিংসা, হানাহানি ভুলে গিয়ে প্রীতিময় পরিবেশ সৃষ্টি করা। কবি এই কবিতাতে ওই আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আচ্ছা, এরপরে দেখো, কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে কি সুন্দর নিরাপদ পৃথিবী। যেই মানুষের অন্তর ভালোবাসায় কি থাকে, পূর্ণ থাকে, তার দ্বারাই কি করা সম্ভব, একটা নিরাপদ পৃথিবী নির্মাণ করা সম্ভব। আচ্ছা, আর যেই মানুষের মনে কি থাকবে, প্রতিহিংসা থাকবে, প্রতিশোধ নেওয়ার চিন্তা থাকবে, আমরা যদি সারাক্ষণ প্রতিশোধ নেওয়ার চিন্তায় মানে অস্থির থাকি, তাহলে আমার দ্বারা কি কোনো সুস্থ স্বাভাবিক সমাজ নির্মাণ করা কখনোই সম্ভব হবে না। আমরা কি পারবো যে আমরা একটা সুস্থ সুন্দর সমাজ নির্মাণ করতে, যদি আমরা সবসময় কি থাকি,
যে হিংসা হানাহানি নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, কবি এখানে কি বলছেন যে একজন ভালোবাসাপূর্ণ মানুষের দ্বারা একটা সুন্দর পৃথিবী যেমন নির্মাণ করা সম্ভব, আর নিরাপদ পৃথিবীও নির্মাণ করা সম্ভব। নিরাপদ পৃথিবীটা কেন দরকার? নিরাপদ পৃথিবী শুধু মানুষের জন্য নয়, সৃষ্টির যত প্রাণীকুল আছে সবার জন্য একটা নিরাপদ পৃথিবী দরকার। আমরা যদি বর্তমান পৃথিবীর পরিস্থিতি দেখতে পাই যে চতুর্দিকে হিংসা হানাহানি অস্ত্র যুদ্ধ একদম আমাদেরকে কি করে অনেক বেশি ক্লান্ত করে অবসন্ন করে। একটা জিনিস একটু খেয়াল করো, আমি বলি যে বিশ্বের কোনো একটা প্রান্তে মনে করো যে সিরিয়ার সমুদ্র তীরে 6টা বাচ্চার উপর বোমা ফেলানো হয়েছে। ওই বাচ্চাগুলো আমাদের কেউ না, আমি তাদেরকে চিনিও না, তারপরেও কি হয় আমাদের মনে কষ্ট লাগে না, আমাদের খারাপ লাগে না? তাহলে আমরা কি চাই যে আমরা যদি ধরো আফ্রিকার দেশগুলোতে যে বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগে, আমরা এখন নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকি, ওইখানে ওদের ছবিগুলো দেখলে বুকের ভিতর কেমন লাগে, কেমন কষ্ট লাগে না? তাহলে কবি কি চেয়েছেন যে এইসব পৃথিবীতে এইসব যদি সব কষ্ট দূর করে কি করব, ভালোবাসা দিয়ে সুন্দর একটা পৃথিবী গড়ব। কে গড়বে? ওই মানুষ যে মানুষের হৃদয় ভালোবাসায় পূর্ণ থাকে। হিংসায় প্রতিশোধ পরায়ণ মানুষের দ্বারা কখনো কি হবে না সুন্দর পৃথিবী এবং নিরাপদ পৃথিবী গড়া সম্ভব হবে না। এই কথাটা কি তোমরা আমার সঙ্গে একমত, নাকি এখানে তোমাদের কোনো দ্বিমত আছে? থাকলে বলো। আমার এখানে কোনো দ্বিমত নাই। যে মানুষ ভালোবাসতে জানে, ওই আহ্বান গল্পে আমি বলেছি যে ভালোবাসার বিনিময় কি হয়? মূল্য। ভালোবাসার বিনিময় মূল্য ভালোবাসা দিয়েই হয়। ঠিক কবি ওই কথা যে কি চাচ্ছেন, যে ভালোবাসা পূর্ণ মানুষ চাচ্ছেন। আচ্ছা, কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, যে অনিষ্ট করে যে ক্ষতি করে তিনি কবিকে আমরা কি করি যে ঠিক আছে তোরে মাফ করে দিলাম, ওই টাইপের একটা কথা। আমার যে ক্ষতি করে তাকে আমরা শুধু ক্ষমা করেই এখানে শেষ করে দিই, আর বেশি দূর কি করতে চাই না, তার কাছাকাছি যেতে চাই না, বেশি দূর এই বিষয়গুলো নিয়ে এগোতে চাই না। কিন্তু এখানে আমাদের কবি কি করেছেন, অনিষ্টকারীকে শুধু ক্ষমা করেই তিনি ক্ষান্ত হননি, প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য করতে চেয়েছেন। এখানেই সাধারণ মানুষের সঙ্গে কবির পার্থক্য। সাধারণ মানুষ আমি বড়জোর এই পর্যন্ত উদার হতে পারি, কোন পর্যন্ত, যে অনিষ্টকারীকে আর কিছু বললাম না, কিন্তু কবি একদম আরো চেয়ে অনেক বেশি মহানুভবতার পরিচয় দিয়েছেন এই প্রতিদান কবিতায়। কি প্রতিদান দিতে চান উনি? কবিকে একজন চরম ক্ষতি করলো, ওই অনিষ্টকারীকে কবি কি করবেন, ক্ষমা করবেন এবং আবার তার উপকার করবেন। ওই উপকারের মধ্যে দিয়ে তিনি একটা সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী তৈরি করতে চেয়েছেন। কবির সুরে সুর মিলে আমরাও বলতে পারি, আমরাও কি চাই যে যিনি আমাদের, আমরা ওরকম মানুষ হতে চাই, ওরকম উদার হতে চাই, ওরকম মহানুভব হতে চাই যে যদি কেউ আমার ক্ষতি করে সেই ওই মানুষটিকে আমরা ক্ষমা করে দিয়ে উপকার করে যদি সমাজকে কি করতে পারি, সুন্দর করতে পারি, বাসযোগ্য পৃথিবী করতে পারি, তবেই এই কবিতা পড়ার আমাদের সার্থকতা। আর নইলে আমরা কি করব, হয়তো পরীক্ষা পাশ করব, 80% নাম্বারও পাবো, আমিও এখানে তোমাদেরকে গতানুগতিক একটা পড়িয়ে চলে গেলাম, মনে প্রাণে এগুলা কি করলাম না, মোটেও ধারণ করলাম না। তাহলে আমরা ওই একটা গতানুগতিক সমাজের মধ্যেই আমাদের দিনগুলো এবং এমনকি গোটা জীবনটাও পার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের কবিতাটা আজকে এখানেই শেষ। আমরা অনুধাবনের প্রশ্ন বলি যে এখানে যে কবিতার লাইনগুলো রয়েছে, যে আমরা কবিতার লাইনগুলো ভালো করে পড়ব। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র পথ হচ্ছে আমরা বেশি বেশি করে আমাদের যে মূল বইটি রয়েছে, টেক্সটটি রয়েছে, ওই টেক্সটটি পড়ব, কবিতাগুলো আমরা ভালো করে পড়ব, কবিতার লাইনগুলো আমরা বোঝার চেষ্টা করব, আত্মস্থ করার চেষ্টা করব, তবেই দেখবা যে প্রশ্নগুলো আমাদের সহজ হবে। আর সৃজনশীল প্রশ্নের উত্তরের জায়গায় উত্তর লেখার সময় আমরা সরাসরি প্রশ্ন শুরু করব, এবং আমি যে ব্যাখ্যাগুলো দিয়েছি আমার মতো করে তোমরা দেখবা যে নিজে পড়লেই তোমাদের কাছে জিনিসগুলো খুব বেশি দুর্বোধ্য মনে হবে না, সহজই লাগবে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আমি প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব।
তো তোমরা অনেক ভালো থাকো, সুন্দর থাকো। আমরা প্রতিদিন সাহিত্যের সঙ্গে যে বার্তাগুলো নিয়ে আসি সেই বার্তাগুলো আমরা চর্চা করার চেষ্টা করব। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।